প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর আনন্দপাঠ পাঠ্যপুস্তক বই থেকে একটি খুব সুন্দর গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি হচ্ছে সাত ভাই চম্পা। লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে, সাত ভাই চম্পা যখন পড়ব তখন আমাদের লেখক সম্পর্কে একটু জেনে নিব, কিন্তু লেখক সম্পর্কে জানতে হলে আমরা লেখকের পরিচিতি একটু পড়ে নিব। ঠিক আছে, এবার আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো লেখক পরিচিতি। আমাদের লেখকের নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে, তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, সেটা হচ্ছে আমাদের জন্ম পরিচয়ে আসে। তো দেখো জন্ম পরিচয় কি। জন্ম 1877 সালে ঢাকা জেলার সাভার উপজেলার কর্ণপাড়া গ্রামে। ঠিক আছে, কর্মজীবন। কর্মজীবনে তিনি কি করেছেন। কর্মজীবনে দেখো মাসিক সুধা পত্রিকার সম্পাদক ছিলেন। সাহিত্য সাধনায় কি করেছেন দেখো। সাহিত্য সাধনায় রূপকথার সংকলন লিখেছেন ঠাকুরমা জুলি। তারপর আছে কি যা যা সম্পাদনা করেছেন সেখানের মধ্যে রূপকথার সংকলনের মধ্যে ঠাকুরমা জুলি, ঠাকুর দাদার ঝুলি, টান দিদির থলে, দাদা মশাইয়ের থলে। জীবন আবাসন। জীবন আবাসন বলতে কত সালে মৃত্যুবরণ করেছেন সেটা। তো আমাদের এটা জিনিসটা আমরা বুঝে গেছি, অনেকবার আমরা জীবন আবাসন সম্পর্কেও বলেছিলাম। এখন আমাদের জীবন আবাসন বলতে গেলে মৃত্যুবরণ কত সালে করেছেন সেটা 1956 সালে কলকাতায়। ঠিক আছে, 1956 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। এবার আসো, যখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে গেলাম, এবার আসি আমরা গল্পে। আমাদের সাত ভাই চম্পা গল্পটি যখন পড়তে যাব তখন তোমাদের বইয়েও আছে, তোমরা ভালো করে বইটি দেখে ভালো করে গল্পটি পড়ে নিতে পারো। তারপর আমি তোমাদের গল্প থেকে সারমর্ম যেটা আছে, গল্পের মর্মকথা সংক্ষেপে যেটা বলা হয়, ওটাকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা একটু খেয়াল করো, আর এই মূল ভাবটা বুঝে গেলে তোমরা গল্পটাও ভালো করে বুঝে যাবে। সাত ভাই চম্পা একটি রূপকথা জাতীয় গল্প। গল্পটিতে দেখা যায় ছোট রানীর সন্তান হলে বড় রানীরা হিংসায় ফেটে পড়ে। তারা ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়েকে হাঁড়িতে করে সরা চাপা দিয়ে পাশ গদায় পুঁতে রাখে। ঠিক আছে, এক সময় 7টি ছেলে 7টি চাপা ফুল গাছ এবং মেয়েটি একটি পারুল ফুল গাছে পরিণত হয়। মালিক পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইয়ের ডাকে বলে, সাত ভাই চম্পা জাগরে। ভাইয়েরা মালিককে ফুল না দিয়ে একে একে রাজা, বড় রানীদের এবং সব শেষে ঘুটে কোটানি ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট রানীকে নিয়ে আসার পর বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে। রাজা বড় রানীদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন এবং ছোট রানী 7 রাজপুত্র ও রাজকন্যা পারুলকে নিয়ে প্রাসাদে ফিরে আসেন। মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না। মানুষের মধ্যে কি হিংসা, বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না। মিথ্যের আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন প্রকাশ পায়। এটা হচ্ছে আমাদের গল্পের মর্মকথা। আমাদের গল্পের মর্মকথা হিসেবে এই জিনিসগুলা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের সাত ভাই চম্পা গল্পের রাজার কয়টা রানী ছিল? 7 জন রানী ছিল। এর মধ্যে ছোট রানী ছিল খুব শান্ত এবং নম্রভদ্র। সেজন্য ছোট রানীকে রাজা খুব পছন্দও করতেন। এক সময় রাজা চিন্তা করছিল, তার এত সয় সম্পত্তি কিন্তু কোনো সন্তান সন্ততি নেই, এসবকে দেখাশোনা করবে, এগুলোর জন্য কেউ একজন থাকলে রাজা ভার দিতে পারবে। ওই চিন্তাধারায় তখন সে বিভিন্ন কিছু নিয়ে ভাবতে থাকে। এক সময় জানা গেল ছোট রানীর সন্তান হবে।
তারপর সন্তান হবে, যেটা শোনার পর বড় রানীরা সবাই হিংসায় তার উপর ফেটে পড়ে এবং এক সময় বুঝতেও পারছে, রাজা যখন বলে দিয়েছে যখন ছোট রানীর সন্তান হবে তাকে খবর দেওয়ার জন্য, সে খবর দিবে কিভাবে, কোমরে একটা শিকল বেঁধে দিয়ে বলে যে যদি ছেলে হয় সেই শিকল যদি বা নাড়া দেয় তখন বুঝতে পারবে তার সন্তান হয়েছে। কিন্তু তারপর দেখতেছে সন্তান হবে, ওই সময় বড় রানীরা কয়েকবার তাকে নাড়া দেওয়াতে দেখতে পেল, দেখে যে তার সন্তান হয়নি, শুধু শুধু নাড়া দিয়েছিল। এতে রাজা আরো ক্ষেপে গিয়েছিল। এক সময় পরের বারে যখন সন্তান হচ্ছে বা সন্তান হয়েছে, সেই 7 জন ছেলে এবং একটি মেয়ে তখন ওই খবরটি রাজার কানে পৌঁছাতে দেয় নাই এবং বড় রানীরা সে খবরটা রাজার কাছে উঠেও খবর হিসেবে যাবে ওইটার কোনো কিছু বলে নাই। তখন ছোট রানীর তখন 7টি ছেলে এবং একটি মেয়ে হয়। তখন যদি ছোট রানী জানতে চায় তার কি সন্তান হয়েছে, তখন বড় রানীরা বলে তার কোনো সন্তান হয়নি, তার হয়েছে কি ইঁদুর এবং কাকড়া। এই বলে তখন ছোট রানী কি হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পরে তখন এরপরে সব সন্তানগুলাকে কি করা, ফাঁসকাতায় পুঁতে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার পর রাজাকে আবার খবর দিয়ে আনা হয়েছে। রাজাকে এসে দেখালো যে মানে তার সন্তান হয়নি, তার হয়েছে কতগুলা কি ব্যাঙের ছানা। তো বিভিন্ন ধরনের ব্যাঙের ছানা, ইঁদুর ছানা এইসব দেখানোর পর রাজা কি হয়ে গেল, ক্ষেপে গিয়েছিল। ক্ষেপে যাওয়াতে রাজারও অনেক রাগ হয়ে তারপর তার ছোট রানীকে তাদের রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর ছোট রানী এরপরে সে দুঃখ কষ্টে অনেক জীবন অতিবাহিত করে বাইরে, বড়রা সবাই বাসায় তাদের রাজপ্রাসাদে আছে। এক সময় রাজা পূজার জন্য, ওটা যেটা প্রতিনিয়ত যেটা পূজা হয়, পূজার জন্য মালিকে বলল মানে তাদের বাগান থেকে ফুল নিয়ে আসার জন্য। তো মালি যখন যাই দেখে অনেকগুলা ফুল, সেখান থেকে ফুল নেওয়ার জন্য যখন যাই, ফুলগুলা মালি চিনতে পারে না। 7 ভাই চম্পা জাগরে এই কথাটা বলে, ওই যে তারা যে ওর ভাইয়েরা পারুলকে ডেকে দেয়, বলে কি ফুল কি দেয়া যাবে কিনা। এক সময় ভাইয়েরা মালিককে ফুল না দিয়ে বলে রাজাকে আসতে, পরপর আবার বড় রানীদেরকে আসতে বলে। তারপর শেষে সে কুটানি যিনি ছিলেন ছোট রানী, সেটাকেও ডেকে আনার পর সবাই ছোট রানীকে নিয়ে আসার পর তারপর বড় রানীদের যেসব মানে ষড়যন্ত্র ছিল সবকিছু ধরা পড়ে। ধরা পড়ার পর তখন রাজা আবার মানে বড় রানীদেরকে রাজপ্রাসাদ থেকে বের করে দেয় এবং ছোট রানী এবং তার 7 পুত্র এবং রাজকন্যা যেটা পারুল ছিল তাদেরকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায়। তারপর এটাই হচ্ছে মানে আমাদের গল্প। যে কথা আছে সেটা আমি তোমাদেরকে মর্মকথার সাথে আমার কথাও একটু ছোট করে বুঝিয়ে দিলাম। তারপরে সেই জন্য এখানে একটা কথা বলা হয়েছে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না। ঠিক আছে, মিথ্যার আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন কি হয়, প্রকাশ পায়। এই কথাটা এখানে এই গল্পের মধ্যে আমরা কি করে পেয়েছি, বুঝতে পেরেছি। তাই 7 ভাই চম্পা গল্পটিতে কি আছে তোমরা আর একটু ভালোভাবে পড়ে নিবে এবং একটু মনোযোগ দিয়ে যদি তোমাদের বই থেকে গল্পটি পড়ে নাও, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি তোমাদেরকে যে অল্প ছোট করে সেটা গল্পটি বললাম। এবার আসি শব্দার্থ। শব্দার্থ আমরা গল্পটি পড়ে নেওয়ার পরে অনেকগুলো শব্দ ওখানে আছে, ওখান থেকে আমি তোমাদের প্রতিবারের মতো শব্দার্থগুলো এখানে তুলে ধরেছি। দেখো, দেমাক হচ্ছে কি, অহংকার। দেমাকত্ব অহংকার। পাইক হচ্ছে পেয়াদা বা রাজকর্মচারী। আতুর ঘর, শিশুর জন্ম হয় যে করে। ঠাকুর পুরোহিত, ঠাকুর পুরোহিত বা যারা পূজা পরিচালনা করে। তারপরে হচ্ছে কি আকু পাকু, ব্যাকুলতা প্রকাশ। রঙ্গভঙ্গি, রং ঢঙের ভঙ্গি। নথ, নাকে পরার জন্য এক ধরনের অলংকার। পাশগাথা, পাশগাথা হচ্ছে ছাইয়ের স্তূপ। অনেকগুলা ছাই যখন উপরে হয়ে রাখা হয় সেটাকে বলে ছাইয়ের স্তূপ।
পুতিয়া, মাটি চাপা দিয়ে। মল, পায়ের অলংকার বিশেষ। মল হচ্ছে পায়ের অলংকার বিশেষ। এবার আরো কতগুলা শব্দার্থ আছে দেখো। পোড়াক পালি, দুর্ভাগা। পোড়া কপালি হচ্ছে কি দুর্ভাগা। বলি না আমরা অনেক সময় কোনো কথা বলাতে বলি দূর তুই খুব পোড়া কপালি, তো এখানে হচ্ছে কি পোড়া কপালি। পোড়া কপালি হচ্ছে কি দুর্ভাগা। গোটে কোড়ানি। গোটে কোড়ানি হচ্ছে গোবরের তৈরি জ্বালানি সংগ্রহ করে যে। নিত্য পূজা, প্রতিদিনের পূজা অনুষ্ঠান। তুরতুর, দ্রুত বা তাড়াতাড়ি। টুলটুলে, সুন্দর প্রকাশক শব্দ। নোয়ারানী, চতুর্থ রানী। তারপরে আছে কি দৌরানী, স্বামীর সোহাগ বঞ্চিত রানী, এখানে ষষ্ঠ রানী। দৌচুলা, চৌদুলা হচ্ছে পালকি। চৌদুলা পালকির চারপাশে, যেটা পালকির সময় যখন পালকিটা বহন করে, তখন পালকির মধ্যে কি চারপাশে যেটা চিহ্নিত করার জন্য যে একটা চৌদুলা চার কোণার মধ্যে থাকে, সেটাকে বলে চৌদুলা পালকি। বেহারা, বেহারা বা পালকি বাহক। ঠিক আছে, বেহারা হচ্ছে কি বেহারা বা পালকি বাহক। খাক, কুমর, জয়ঢঙ্গা হচ্ছে কি জয়সূচক বাদ্যধ্বনি। জয়সূচক কি বাদ্যধ্বনি। এবার আসি নির্বাচনী অপেক্ষা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এর আগে যতগুলা গদ্য এবং কবিতার অংশ থেকে তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই বহু নির্বাচনী অভিজ্ঞতা ছিল। এখানেও ঠিক একই রকম, শুধু তোমাদের গল্প বলে একটা জিনিস আলাদা বেশি কিছু থাকবে তা নয়, একই রকম গল্প অংশে যেভাবে পড়ছি পদ্যাংশেও একই রকম, আর এখানেও তোমাদের আনন্দ পাঠেও সে একই রকম বিষয়গুলো আছে। এখন তারপরে দেখো নির্বাচনী অভিজ্ঞতা এখানেও তুলে ধরেছি। নিচের কোনটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের শিশুদের জন্য অনবদ্য রূপকথার সংকলন? ঠিক আছে, নিচে কোনটি, সেটা আমরা খুব সহজে দিতে পারবো, কারণ এটা একটা জ্ঞানের প্রশ্ন। জ্ঞানের প্রশ্ন কিভাবে দিতে হয় আমরা সবাই জানি। ঠিক আছে, এবার দেখো কি হয়। ঠাকুরমা ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের শিশুদের জন্য অনবদ্য রূপকথার সংকলন কোনটা? ঠাকুরমা ঝুলি। এবার আসো, বড় রানীরা অতুট ঘরে গিয়ে ড্যাশ। বড় রানীরা অতুট ঘরে গিয়ে কি করেছিল? ঠিক আছে, সেটা কি হবে সেটা তোমরা গল্পের মধ্যে আমি যেভাবে বলেছিলাম ওটাতে তোমরা বুঝে গিয়েছো নিশ্চয়। এখানেও দেখো কি হতে পারে। বড় রানীরা আতুর ঘরে গিয়ে কি করেছিল? শিকল নাড়া দিয়েছিল, বাচ্চাদের গায়েব করেছিল। ঠিক আছে না? এই দুইটা, তার মানে কি 2 ও 3 আমাদের সঠিক উত্তর। এবার আসো অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সম্পর্কেও তোমাদের ধারণা হয়ে গিয়েছে। এবার এখানেও অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কিভাবে করতে হয় সেটাও জানো। একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে এর আগেও যেভাবে আমরা প্রশ্নের উত্তর দিয়েছি ঠিক একইভাবে এখনো আমরা তা দিব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। মুক্তিযোদ্ধা ক হানাদার বাহিনীর তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেন। সাঁতার না জানায় তিনি নদীর পানিতে ডুবে যাচ্ছিলেন। এ অবস্থায় দেখে রাজাকার খ পাথর ছুটে ককে খুলে না উঠতে পারায় ব্যবস্থা করছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের নির্বাচনী অভিজ্ঞতা প্রশ্ন যে আছে এগুলার উত্তর দিতে হবে। উদ্দীপকের খ 7 বাই চম্পা গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ঠিক আছে, একটু চিন্তা করলে আমরা এটা উত্তর দিতে পারবো। এর মধ্যে দেখো বড় রানীদের। উদ্দীপকের খ 7 বাই চম্পা গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? বড় রানীদের সাথে। এবার দেখো উদ্দীপকের ক এর সাথে 7 বাই চম্পা গল্পে কার পরিণতির মিল পাওয়া যায়? কার পরিণতির মিল পাওয়া যায়? অনুধাবনের মধ্যে পড়েছি, কিন্তু দেখো ছোট রানী। ছোট রানী কি ছিল? খুব ভালো এবং নম্র শান্ত স্বভাবের একটা মেয়ে ছিল।
উদ্দীপকের কয়ের সাথে সাত ভাই চম্পা গল্পের কার পরিণতি মিল পাওয়া যায়। পেয়ে গেছি কারটা, ছোট রানীরটা। ঠিক আছে, এবার আসো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন যখন উত্তর দিতে যাব, তাও সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর দিতে হয় সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা এর আগের প্রত্যেকটা ক্লাসে কিন্তু হয়েছে। তারপরও সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা তোমাদের বারবার দেখানো হচ্ছে, কেন তোমরা আরো যেন সহজভাবে উত্তরগুলা দিতে পারো। ঠিক আছে, এখানে আমাদের একটা উদ্দীপক আছে। উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্ন যেগুলো থাকবে তার উত্তর দিতে আমাদের খুব সহজ হবে, কিন্তু এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। সৃজনশীল প্রশ্ন উত্তর দেখো, যেটা উদ্দীপক দেয়া আছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নাই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই, পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, গভীর অরণ্যে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। ঠিক আছে, তো এখানে একটা তোমাদের তথ্যসূত্র দেয়া হয়েছে। দেখো, রাজা ও তার ৩ কন্যা, আমার বাংলা বই ৩য় শ্রেণী। এই গল্পটি কিন্তু তোমরা ৩য় শ্রেণীতে পড়েছো। ওখানে ৩য় শ্রেণীর গল্পের মধ্যে যে পারুল ছিল, ওই পারুলটাকে আমরা এখানে তুলে ধরেছি। ঠিক আছে শিক্ষার্থীরা, এই জিনিসটার জন্য তোমাদের একটু কঠিন মনে হতো, কিন্তু এটা আমি আরো সহজ করে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের ৩য় শ্রেণীর সেই গল্পের পারুল। এই পারুলকে আমরা এই উদ্দীপকে তুলে ধরেছি। ঠিক আছে, চলো তাহলে আমাদের প্রশ্ন কি দাঁড়ায়, রানীদের মধ্যে কে সবচেয়ে শান্ত? ঠিক আছে, এটা একটা জ্ঞানের প্রশ্ন, সেটা আমরা খুব সহজে উত্তর দিয়ে দিতে পারবো, কারণ আমরা গল্পটি পড়েছি। গল্পটিতে কি ছিল তাও আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এবার দেখো, রানীদের মধ্যে ছোট রানী সবচেয়ে শান্ত ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এরপরে প্রশ্ন দেখো, সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের যে 4টি প্রশ্ন লিখতে হয়, সেখানের মধ্যে আমাদের এখন জ্ঞানের প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এবার আসছি অনুধাবনে। অনুধাবন প্রশ্ন কিভাবে লিখতে হয় তোমরা সেটা ভালো করে জানো। তো প্রশ্নটি কি দিয়েছে দেখো এখানে, ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইল কেন? ছোট রানী কেন অজ্ঞান হয়ে পড়ে রইল, এটা আমি তোমাদের কিছুক্ষণ আগে গল্প যখন বলেছিলাম ওখানে বুঝিয়ে বলছি। ঠিক আছে, ছোট রানী যখন অজ্ঞান হয়ে যায় সে জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। কি জন্য হয়েছিল? সন্তান হওয়ার বদলে ছোট রানীর কাকড়া ও ইঁদুর হয়েছে। এই কথা শুনে ছোট রানী অজ্ঞান হয়ে গেল। ঠিক আছে, তো রাজার কোনো সন্তান নেই বলে সব সময় তার মনে দুঃখ ছিল। অনেকদিন পর হঠাৎ ছোট রানীর সন্তান হওয়ার কথা শুনে পুরো রাজ্যে আনন্দের ঢল নামে। কিন্তু রাজার বড় রানীরা এই সংবাদে মোটেও খুশি ছিল না। সন্তান হওয়ার দিন ছোট রানী কি সন্তান হয়েছে তা জানতে চাইলে বড় রানীরা জানায় তার পেট থেকে কাকড়া ও ইঁদুরের ছানা হয়েছে। এমন সংবাদ শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইল। ঠিক আছে, এটা তোমাদের গল্প যখন আমি সংক্ষেপে বলেছিলাম ওখানেও বলা হয়েছে, এখনো তোমাদের প্রশ্নের উত্তরেও চলে আসছে। ঠিক আছে, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে কি দেয়া আছে দেখো, উদ্দীপকের পারুল সাত ভাই ঝম্পা গল্পে কোন চরিত্রের প্রতিনিধি ব্যাখ্যা করো। প্রয়োগের প্রশ্ন কিভাবে লিখতে হয় নিশ্চয় জানো। তো প্রয়োগের প্রশ্ন যখন লিখতে যাবা তখন তোমাদের এই যে জিনিসটা তোমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে ওইটা একটু ফুটাই তুললে তোমাদের প্রয়োগের প্রশ্নে যে ব্যাখ্যাটা করতে হবে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেয়া যাবে এবং বুঝিয়ে দিবে। সেটা হচ্ছে কি, উদ্দীপকের পারুল সাত ভাই চম্পা গল্পের ছোট রানী চরিত্রের প্রতিনিধি। ছোট রানী চরিত্রের প্রতিনিধিকে পারুল এসা। তো পারুলটা হচ্ছে ওই আমাদের উদ্দীপকের যে পারুল আছে সেই পারুলের সাথে আমাদের ছোট রানীর চরিত্রের সাথে যে প্রতিনিধিত্ব করেছে প্রতিনিধি সেটা ব্যাখ্যা করতে বলেছে, ওইটা এখানে তুলে ধরা হয়েছে। উদ্দীপকের পারুল সাত ভাই চম্পা গল্পের ছোট রানী চরিত্রের প্রতিনিধি। অন্যায় করলে মানুষকে শাস্তি পেতে হয়, কিন্তু অনেক সময় এমনও হয় কোনো অন্যায় না করেও ষড়যন্ত্রের শিকার হয়ে শাস্তি ভোগ করতে হয়। শুধু প্রমাণের অভাবে দিনের পর দিন শাস্তির এই বোঝা মাথায় নিয়ে ঘুরতে হয়, আর যখন প্রমাণ হয় তখন অনেক দেরি হয়ে যায়।
উদ্দীপকের রাজার হুকুমে পারুলের বনবাস হয়। কেউ রাজার হুকুমের অবাধ্য হতে পারে না বলে পারুলকে বনবাসে যেতে হয়। জনমানবহীন গভীর অরণ্যে পারুল একাকী দিন কাটায়। 7 ভাই চম্পা গল্পে বড় রানীদের ষড়যন্ত্রের শিকার হয় ছোট রানী, আর রাজা তাকে ভুল বুঝে রাজপুরীর বাইরে বের করে দেন। রাজপুরীর বাইরে অত্যন্ত দুঃখে কষ্টে ছোট রানী দিন কাটে। তাই বলা যায় উদ্দীপকে পারুল 7 ভাই চম্পা গল্পের ছোট রানী চরিত্রের প্রতিনিধি। ঠিক আছে, এবার আসি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নের মধ্যে কি আছে দেখো। উদ্দীপকটি কেবল 7 ভাই চম্পা গল্পে একটি দিকের ধারক, পুরোটির নয়। মন্তব্যটি বিশ্লেষণ করো। উচ্চতর দক্ষতা প্রশ্নের মানসম্মত হিসেবে আমাদের উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটি কেবল 7 ভাই চম্পা গল্পের একটি দিকের ধারক, পুরোটির নয়। মন্তব্যটি কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমি তোমাদের সামনে কি এনেছি। উদ্দীপকটি কেবল 7 ভাই চম্পা গল্পের একটি দিকের ধারক, পুরোটি নয়। মন্তব্যটি যথার্থ। ঠিক আছে, মানুষের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা ঘটে। কোনো কোনো ঘটনার উপর তাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এরপরও সেই ঘটনার জন্য দিনের পর দিন ভুগতে হয় সে ব্যক্তিকে। তখন তাকে নিয়তি বলে মেনে নেওয়া ছাড়া অন্য কিছুই করার থাকে না। উদ্দীপকে দেখা যায় রাজার হুকুমে পারুলের বনবাস হয়। বনে গিয়ে পারুলের একাকী দিন কাটে, কেবল পরীরা তার সঙ্গী হয়। 7 ভাই চম্পা গল্পে বড় রানীরা হিংসা করে ছোট রানীকে, রাজার সামনে অপরাধী করে। ছোট রানীর 7 ছেলে 1 মেয়ে হলেও বড় রানীরা তাকে মিথ্যা কথা বলে। তারা রাজাকে জানায় ছোট রানীর ব্যাঙের ছানা ও ইঁদুরের ছানা হয়েছে। একথা জানতে পেরে রাজা ছোট রানীকে রাজপুরীর বাইরে বের করে দেন। অনেকদিন পর ছোট রানী নির্দোষ প্রমাণিত হয়। উদ্দীপকে শুধু পারুলের বনবাসের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পারুলের অপরাধ তার নির্দোষ প্রমাণিত হওয়ার কোনো ঘটনা ফুটে ওঠেনি। কিন্তু 7 ভাই চম্পা গল্পে ছোট রানীর বিরুদ্ধে ষড়যন্ত্র, তার শাস্তি হওয়া এবং শেষ পর্যন্ত তার নির্দোষ প্রমাণিত হওয়ার দিকটিও প্রকাশ পেয়েছে। এইসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শেষ উচ্চতর দক্ষতা প্রশ্নের শেষ অংশ, যেটা তোমাদের মন্তব্য বিশ্লেষণ করাতে পড়ে। তো আমি এখানে তোমাদের প্রশ্নগুলাকে যেভাবে গুছিয়ে দিয়েছি সেটা তোমাদের নিজের মতো করেও লিখে তোমরা সুন্দর করে সাজাতে পারো। আর সেই সাথে তোমাদের কারেন্ট টিউটোরিয়াল থেকে যেসব শিটগুলো দেওয়া হয় তোমরা এগুলাও একটু ভালো করে ফলো করবে। ওখানেও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা যে আনন্দ পাঠ থেকে তোমাদের এটাই প্রথম ক্লাস, এটা একটু মনোযোগ দিয়ে পড়বে। আর এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।